আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে এই সংবাদ শিরোনাম। আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে আলাদা বরাদ্দ, চাঁদপুরের জনসভায় প্রধানমন্ত্রী। হাম পরিস্থিতিকে জনস্বাস্থ্য সংকট বলছেন বিশেষজ্ঞরা, আজ আরও 2 শিশুর প্রাণহানি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী বাজেটে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে আলাদা বরাদ্দ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার চাঁদপুরে খোর্দখাল পুনর্খনন শেষে আয়োজিত সমাবেশে ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে 4 কোটি পরিবার রয়েছে। ধীরে ধীরে সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা করে প্রতি মাসে মায়েদের হাতে তুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। পরে এর আগে সড়ক পথে চাঁদপুর পৌঁছানোর আগে প্রথমে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি যেসব নির্বাচনী অঙ্গীকার করেছে তার সবই পূরণ করবে। ফ্যামিলি কার্ডের কাজ যেমন আমরা শুরু করেছি, আল্লাহর রহমতে কৃষক কার্ডের কাজও আমরা ধীরে ধীরে শুরু করেছি। হতে পারে এখন পর্যন্ত কেউ বলতে পারে যে আপনারা তো অল্প দিয়েছেন। হ্যাঁ, আমরা কাজটি শুরু করেছি। সরকারের কাজ ধীরে ধীরে এগোয়, কারণ এই যে সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। কারণ বর্তমানে যেই বাজেট চলছে, এটি তো বিএনপি সরকারের বাজেট না। হামের কারণে সৃষ্ট পরিস্থিতিকে জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আজ রাজধানীতে সংবাদ সম্মেলনে তারা বলেন, টিকাদান কর্মসূচিতে বিঘ্ন ঘটায় ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদানের পাশাপাশি হাসপাতালে শিশু বান্ধব আইসিইউ করার পরামর্শ দেন তারা। একসময় নিয়ন্ত্রণে থাকা রোগ ফিরে এসেছে ভয়ঙ্কর রূপে। দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক হামে প্রতিদিন শিশুদের প্রাণ যাচ্ছে। গত 2 মাসে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা 450 ছাড়িয়েছে। শনিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 2 শিশুর। এ সময় 1069 রোগীর শরীরে হাম ও এর উপসর্গ নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিস্থিতিতে হামে শিশু মৃত্যু, জনস্বাস্থ্য সংকট ও উত্তরণের পথ শিরোনামে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের সংগঠন। এতে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সংকটের কারণ এবং তা মোকাবেলায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে কাজ করা। এই সরকার জরুরি ভিত্তিতে বেশ কিছু কাজ করছেন। টিকা ক্রয় করার জন্য যে সরকারি বিধিনিষেধ ছিল, আইন ছিল, সেটাকে অন্তর্বর্তী সরকার শিথিল করে শেষ মুহূর্তে টিকা কিনেছিলেন বটে, টিকা দেওয়ার আর সময় ছিল না। সেই টিকা দিয়েই কিন্তু 20 তারিখ পর্যন্ত বা এই যে নতুন টিকা আসার আগ পর্যন্ত চলেছে। হামের এই ভয়াবহ তাণ্ডবতা, এটি থামানোর জন্য অচিরেই অন্তত অ্যাম্বুলেন্স, কেন্দ্রীয়ভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস সহ এবং আইসিইউ ম্যানেজমেন্ট সার্ভিস এটা করা দরকার এবং জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নিয়ে হাম বিরোধী, হাম প্রতিরোধী, হামের চিকিৎসা একটি জোরদার পদক্ষেপ গ্রহণ করুক এবং সেখানে অতি অবশ্যই জনসাধারণকে যুক্ত করুক। টিকাদান কর্মসূচি দুর্বল হয়ে গেলে পুরো সমাজই ঝুঁকিতে পড়ে যায়, এমনটাই জানালেন এই বিশেষজ্ঞ। এই 6 মাসের থেকে 9 মাসের মধ্যে যেটা দেওয়া হচ্ছে টিকা, এটাকে অতিরিক্ত ডোজ হিসাবে চিন্তা করতে হবে এবং যাদের পূর্ণমাত্রায় 2 ডোজ নেওয়া আছে ভ্যাকসিন, তাদেরকেও নিতে হবে এই আউটব্রেক বা এপিডেমিক এটা কন্ট্রোলের জন্য। এটা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের এখানে বলা হয়েছে যে শতকরা 90% বেশি শিশুকে টিকার আওতায় আনতে হবে এবং টিকা মানে পূর্ণমাত্রায় টিকা। সুতরাং একটা ডোজ টিকা নিয়েছে তাহলে হবে না, এটাকে আমরা বলি ড্রপ আউট, এবং যদি মোটেই না নেওয়া থাকে তাহলে সেটাকে বলা হয় লেফট আউট। এই ড্রপ আউট এবং লেফট আউট কারা আছে তাদেরকে শনাক্ত করে টিকার আওতায় আনতে হবে। তো শনাক্ত করবো কী করে? তার ডোর টু ডোর যেতে হবে, একটা রিপোর্টিং সিস্টেম থাকতে হবে। হামের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা ব্যবস্থা জোরদারের পাশাপাশি টিকা কর্মসূচির বিষয়ে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।
সকল চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে মারা গেছেন অভিনেত্রী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেয়ার পর সেখানে শুক্রবার রাতে তার মৃত্যু হয়। রোববার তার মরদেহ দেশে আনা হবে বলে জানান কারিনা কায়সারের বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় সোমবার মরদেহ দাফন করা হবে। 36-24-36 হলো ওটিটি প্ল্যাটফর্মের একটি জনপ্রিয় চলচ্চিত্র, যেখানে সায়রা নামের একজন প্লাস সাইজ বা শারীরিকভাবে গভীর গঠনের তরুণীর ইভেন্ট প্ল্যানার হওয়ার স্বপ্ন এবং প্রেম ভালোবাসার গল্প তুলে ধরা হয়েছে। সিনেমায় শারীরিক মাপের প্রচলিত ধারণাকে উজ্জীবিত করে আত্মবিশ্বাসের গল্প বলা হয়েছে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক কারিনা কায়সারের। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবন ঘনিষ্ঠ কন্টেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেন তিনি। আপনারা কি কাজিন, আপনারা কি খালাতো বোন, এগুলো করতো না? হ্যাঁ, ওটার পরে ওটা কি হয়েছে? এ সবই এখন স্মৃতি। সন্তানের শোকে পাথর দেশের এক সময়ের অন্যতম সেরা ফুটবলার কায়সার হামিদ। দেশ বরেণ্য দাবারু রানী হামিদ হলেন কারিনা কায়সারের দাদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাই জানান প্রাণপ্রিয় সন্তান ওপরে চলে গেছে। হসপিটাল থেকে জানানো হয় একটু পরে, তারা শেষ চেষ্টা করছিল। 3 ভাই বোন 2 ভাই ডোনেট করার জন্য গেছিল। মাত্র 30 বছর বয়সে না ফেরার দেশে চলে যাওয়া কারিনা কায়সার মে মাসের শুরুতে হঠাৎ জ্বরে আক্রান্ত হন। পরবর্তীতে তার শরীরে হেপাটাইটিস এ ও ই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে, যা দ্রুতই তার লিভার ফেলোরের দিকে নিয়ে যায়। কারিনার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন নির্মাতা, অভিনয় শিল্পী, সহকর্মী ও ভক্তরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল এলাকায় চালক ও হেলপারদের জন্য ফ্রি মেডিকেল সেবা কার্যক্রম ও পাক্ষিক হেলথ ক্যাম্প আয়োজন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। শনিবার সকাল থেকে রাজধানীর তেজগাঁও, মহাখালী, সায়দাবাদ ও উত্তরা এলাকার বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম শুরু হয়েছে। তেজগাঁও ট্রাফিক বিভাগের উদ্যোগে ফার্মগেইটে আয়োজিত হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। ক্যাম্পে পরিবহন চালক ও সহকারীদের ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বেসিক আই টেস্ট সহ বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসাপত্র প্রদান করা হয়। সকাল 10:30টায় শুরু হওয়া এই কার্যক্রম চলে বিকেল 3টা পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযুক্তকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারার কারণও জানতে চেয়েছেন জাকসুর নেতৃবৃন্দ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। এ সময় তারা অভিযোগ করে বলেন, একটি মহল মূল দাবি থেকে সরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এর আগে অভিযুক্তকে গ্রেফতারে ব্যর্থ হওয়ায় প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে আন্দোলন করেন একদল শিক্ষার্থী। এর অংশ হিসেবে সকালে প্রক্টর অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন সড়ক থেকে এক ছাত্রীকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারী শিক্ষার্থীকে যে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরেই কিন্তু আমরা এই ক্যাম্পাস যে শতভাগ নিরাপদ নারীদের জন্য, সেই ধারণা কিন্তু আমাদের কাছে ভুল প্রমাণিত হয়েছে। 2 কর্মদিবস অতিবাহিত হলো যে প্রশাসন সেই অভিযুক্তকে গ্রেপ্তারের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো রকম তারা কোনো কিছু আমাদেরকে আপডেট জানানি। বাংলাদেশের তরুণ গেমারদের জন্য কুরবানির রান নামে একটি গেমিং টুর্নামেন্টের উদ্বোধন করেছে শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ আইবস লিমিটেড। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দেশীয় গেমিং শিল্পকে এগিয়ে নেওয়া এবং তরুণদের জন্য প্রতিযোগিতামূলক বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
10ই জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে অংশগ্রহণকারী শীর্ষ 25 জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন সহ আরও নানা উপহার। আয়োজকরা জানান, দেশের তরুণরা যাতে বিদেশি প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে দেশীয় গেমিং শিল্পের বিকাশে যুক্ত হয়, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। এটি তরুণ প্রজন্মের জন্য আকিজ রিসোর্সের একটি ডিজিটাল CSR ইনিশিয়েটিভ। নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে ভবন, কারখানা ও মার্কেট। স্থানীয়দের অভিযোগ, গত 1 দশকে অর্ধশতাধিক পুকুর ভরাট করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিল্প শহর মাধবদী ও আশেপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয় ছিল 3 শতাধিক। এরই মধ্যে নিয়ম নীতি উপেক্ষা করে ভরাট করা হয়েছে অর্ধশত পুকুর ও ডোবা। বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতি এসব পুকুর ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা। শুধু মাধবদী পৌর শহর নয়, এর আশেপাশের এলাকায়ও শিল্পোন্নয়নের বলি হচ্ছে পুকুর, জলাশয় ও ডোবা। যে 2-1টি পুকুর ও জলাশয় রয়েছে, সেগুলোর অবস্থাও বিপন্নের পথে। মাধবদী ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ডও একটা পুষ্কুনি আছে, প্রচুর মানুষে গোসল করে, এটার মধ্যে আবর্জনা, ময়লা অবস্থা একদম খারাপ। ফায়ার সার্ভিস আছে, আগুন লাগলো এলাকায়, একটাই পুকুর, এটাতে পানি নিব, পানি কম। পৌরসভা এবং তার আশপাশ এলাকায় প্রায় 40 থেকে 50টার মতো জলাশয়, পুকুর ভরাট হয়ে গেছে। অবাধে এসব পুকুর, ডোবা ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সেই সাথে অগ্নিকাণ্ডের সময় পানির উৎসের তীব্র সংকট দেখা দিচ্ছে। আমাদের মেইন যে পানি, এবং আমাদের যদি পানিগুলো অর্ডার না থাকে, আমরা অনেক অসুবিধা করি। মাধবদীতে আমার জানা মতো হয়তো 8-9টা মাধবদী এরিয়ায়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুকুর ও জলাশয় রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। জমির শ্রেণী যদি পুকুর কিংবা জলাধার হয়, সেই ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠানের ছাড়পত্র প্রদান করা হয় না। এবং যখনই আমরা আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছ থেকে অথবা এলাকাবাসীর কাছ থেকে যখনই কোনো তথ্য পাই যে কোনো জায়গায় পুকুর বা জলাধার ভরাট হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে খুব ত্বরিত অ্যাকশন নিয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস সহজতর করতে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের পালাসিও দো প্লানাল্টোতে দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের প্রতি সমর্থনের কথা জানান আমোরিম। আগামী 2রা জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচন। এই নির্বাচনে সাইপ্রাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এরই মধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে। গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রিমাল এলাকায় চালানো আলাদা 2টি হামলায় এক শিশুসহ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। এই হামলায় গাজায় হামাসের কমান্ডার ইজ আল দিন আল হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আল জাজিরা জানিয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথমে হামলা চালানো হয়। এতে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে চলমান একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। স্বাধীনতা দিবস বয়সভিত্তিক রোলার স্কেটিং হিট প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের 10 জেলার 42টি ক্লাব 8টি গ্রুপে ভাগ হয়ে এতে অংশ নিচ্ছে। এবারের আসরে প্রতিযোগীদের সংখ্যা 628 জন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে আলাদা বরাদ্দ, চাঁদপুরের জনসভায় প্রধানমন্ত্রী। হাম পরিস্থিতিকে জনস্বাস্থ্য সংকট বলছেন বিশেষজ্ঞরা, আজ আরও 2 শিশুর প্রাণহানি। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।